আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এ মাদার ইন ম্যানভিল এই প্যাসেজটা তোমাদের 26 কিংবা 27 দুইটা ব্যাচের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এবং এই প্যাসেজ থেকে শুধুই যে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার কিংবা মাল্টিপল চয়েস আসবে এরকম না, এই প্যাসেজ থেকে অনেক সময় আমরা দেখেছি ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে প্রেপোজিশন কিংবা ন্যারেশন কিংবা মডিফায়ারের মতো টপিকগুলোও কিন্তু এই প্যাসেজের উপর ভিত্তি করে চলে আসতেছে। সো আজকে আমরা এই প্যাসেজটা এমনভাবে পড়ব, ফার্স্ট পার্ট কিংবা সেকেন্ড পার্ট যেভাবেই দিক না কেন আমরা যাতে উত্তর করতে পারি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। চলো তাহলে শুরু করি আমাদের আজকের এই প্রাণবন্ত ক্লাসটি। কি বলছে বলতো? এ মাদার ইন ম্যানভিল, অর্থাৎ ম্যানভিল নামক একটি স্থানে একটা মা রয়েছে এবং সে মায়ের যে গল্প, সেই গল্পটা আজকের আমাদের আলোচনার বিষয়। সো চলো আমরা একটু শুরু করি। ওকে, কি বলছে দেখো তো? দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এতিমখানাটা ক্যারোলিনা পর্বতের উপরে অবস্থিত। তাহলে দ্য অরফানেজ, অরফানেজ মানে হচ্ছে ওই এতিমখানা। এটার একটা সিনোনিম তুমি বলতে পারো হচ্ছে ডরমিটরি। কি বলবা? ডরমিটরি। ডরমিটরি মানে হচ্ছে কি এতিমখানা বলতে পারো, কিংবা হচ্ছে একটা আশ্রম বলতে পারো। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এতিমখানাটা হচ্ছে ক্যারোলিনা পর্বতের উপরে অবস্থিত। তাহলে এখান থেকে একটা বিষয় মনে রাখবা, ক্যারোলিনা মাউন্টেন্স। এই যে দেখো মাউন্টেন্স আছে, আর্টিকেলের একটা ব্যবহার আছে, যখন মাউন্টেন্স হবে তখন আমরা দি ব্যবহার করব, আর যখন মাউন্টেন হবে তখন আমরা ক্রস ব্যবহার করব। অর্থাৎ যখন মাউন্টেন্স প্লুরাল হবে তখন আমরা দি ব্যবহার করতে পারবো, আর যখন মাউন্টেন সিঙ্গুলার হবে তখন আমাদেরকে ক্রস ব্যবহার করতে হবে। ওকে, দ্য অরফানেজ, অরফানেজ মানে হচ্ছে এতিমখানাটি। এখানে নির্দিষ্ট করে বলছি বিধে এখানে আমরা দা ব্যবহার করেছি। দ্য অরফানেজ ইজ হাই, হাই মানে কি উঁচুতে, ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এতিমখানাটা ক্যারোলিনা পর্বতের উপরে অবস্থিত। এখানে ইস মানে তুমি মনে করো কি ইজ সিচুয়েটেড। দ্য অরফানেজ ইজ সিচুয়েটেড হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এতিমখানাটা ক্যারোলিনা পর্বতের উপরেই অবস্থিত, এমনটাই বোঝানো হচ্ছে। ওকে, এরপর আসো। তাহলে মাউন্টেন্স যখন থাকবে তখন আর্টিকেল কি বসবে? দি ব্যবহার করতে হবে, এটা বুঝবা। আরেকটা বিষয় দেখো তো, আরেকবার মিনিং দেখো। এতিমখানাটা ক্যারোলিনা পর্বতে, এতিমখানাটা কোথায় অবস্থিত? ক্যারোলিনা পর্বতের উপরে অবস্থিত। ওকে ফাইন, এরপর আসো। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। এখানে আই বলতে কে জানো? আই বলতে এখানে আমাদের লেখিকা, কিংবা তুমি চাইলে বলতে পারো অথরেস। এখানে লেখিকা আসলে মেয়ে, দ্যাটস ওয়াই আমরা লেখিকা বলছি। আর যখন ছেলে হবে তখন সেটাকে আমরা বলি রাইটার কিংবা অথর বলি, আর যখন সেটা মেয়ে তখন সেটাকে আমরা বলবো অথরেস। ওকে ফাইন। আই ওয়াজ দিয়ার, আমি সেখানে ছিলাম। ইন দ্য অটাম, কখন ছিলাম? শরৎকালে সেখানে ছিলাম। দ্য অটাম মানে হচ্ছে শরৎকাল, ইন দ্য অটাম মানে কি শরৎকালে। তাহলে যখনই এ বুঝাবে তখন আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করবো, এটা মনে রাখবা। যখনই এ বুঝাবে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। ওকে ফাইন। আই ওয়াজ দিয়ার, আমি সেখানে ছিলাম। ইন দ্য অটাম, শরৎকালে আমি সেখানে ছিলাম। যে কোনো ঋতুর নামের আগে আর্টিকেল কি বসবে? দি বসবে। এরপরে ঋতুতে, শরৎকালে, বর্ষাকালে, হেমন্তকালে, এ বুঝালে আমাদের প্রেপোজিশন ইন ব্যবহার করতে হবে। ওকে, আই ওয়াজ দিয়ার, আমি সেখানে ছিলাম। ইন দ্য অটাম, আমি সেখানে শরৎকালে ছিলাম। ওকে ফাইন। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। কোয়াইট, কোয়াইট মানে কি শান্ত। আইসোলেশন, আইসোলেশন মানে কি আলাদা, বিচ্ছিন্ন একটা জায়গা চেয়েছিলাম। টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু জটিল বিষয় নিয়ে লেখালেখি করার জন্য। এখানে টু ডু মানে আসলে টু রাইট, এখানে ডু মানে মনে রাখবা আসলে কি রাইট। টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু জটিল বিষয় নিয়ে লেখালেখি করার জন্য। তাহলে এখানে ট্রাভেলসাম মানে বুঝছো ডিফিকাল্ট। কি বলবা? ডিফিকাল্ট। তুমি এখানে ডিফিকাল্ট বলতে পারো, তুমি টায়ারসাম বলতে পারো, ঠিক আছে? টায়ারসাম মানে ক্লান্তিকর, ট্রাভেলসাম মানে ক্লান্তিকর, বিরক্তিকর, ঠিক আছে? আর রাইটিংস মানে কি লেখালেখি করা। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, আমি সেখানে শরৎকালে ছিলাম। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম।
কোয়াইট শান্ত, আইসোলেশন আলাদা, শান্ত আলাদা একটা নিরিবিলি পরিবেশ চেয়েছিলাম। টু ডু মানে টু রাইট লিখতে, সাম ট্রাভেলসাম রাইটিং কিছু জটিল বিষয় নিয়ে লেখালেখি করতে আমি শান্ত আলাদা একটা পরিবেশ খুঁজতেছিলাম। তাহলে ওয়ান্টেড মানে কি চেয়েছিলাম, চেয়েছিলাম মানে কি খুঁজতেছিলাম। ওকে ফাইন। এবার মনে করো এটা তোমাদের রাইট ফর্ম বারবার আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি অতীতকালের একটা গল্প। এই গল্পের মধ্যে সব সময় কি ফার্স্ট ফর্ম বেশি হবে, এটা মনে রাখবা। যখন কোনো একটা গল্প দিবে রাইট ফর্ম বারবাকারে, সেখানে মনে রাখবা সেখানে ফার্স্ট ফর্মগুলো একটু কি বেশি হবে। ওকে আচ্ছা, দ্যাটস এখানে ওয়ান্টেড জায়গায় কি হয়েছে ওয়ান্টেড হয়েছে মনে রাখবা। এখানে কোয়াইট মানে হচ্ছে কি শান্ত, এটা একটা সিনেমা। তোমরা কাম, কাম মানে কি শান্ত। তারপর ট্রাঙ্কুইল মানে শান্ত। তারপর সিরিনি মানে শান্ত মনে রাখবা। ট্রাঙ্কুইল, সিরিনি, প্লাসিড, কোয়াইট এগুলোর অর্থ কি শান্ত। বলো না কিপ কাম, শান্ত হও, ঠিক আছে। আইসোলেশন মানে কি আলাদা কিংবা বিচ্ছিন্ন, এটার একটা সিনেমা বলতে সেপারেশন। তুমি চাইলে বলতে পারো হচ্ছে এলিয়েনেশন, তুমি চাইলে বলো ডিসইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে যোগ, ডিসইন্টিগ্রেশন মানে কি আলাদা হওয়া। তারপর সেপারেশন মানে আলাদা হওয়া। তারপর তুমি বলতে পারো হচ্ছে কি আইসোলেশন, এলিয়েনেশন, এই ওয়ার্ডগুলো তুমি বলতে পারবা। এরপর আসো, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, মাউন্টেন ইয়ার আমি পর্বতের বায়ু চেয়েছিলাম। তাহলে মাউন্টেন ইয়ার দেখো, মাউন্টেন এবং ইয়ার এখানে দুইটা নাউন একসাথে আছে, সুতরাং আমরা সেটাকে নাউন বলবো, এটাকে আমরা নাউন এজেক্টিভ বলবো। তোমরা যারা সেকেন্ড ইয়ারে যাবা, সেকেন্ড ইয়ারে পড়তেছো তোমরা বুঝতেই পারছো মডিফায়ার আমাদের একটা টপিক আছে নাউন এজেক্টিভ। দুইটা নাউন একসাথে বসলে শেষেরটাকে আমরা নাউন বলি, আগেরটাকে আমরা নাউন এজেক্টিভ বলি, তাই না? তো যখনই তোমাকে বলবে ইউজ আ নাউন এজেক্টিভ, তখন তোমাকে মাথায় রাখতে হবে আর একটা নাউন বসাইতে হবে। কেননা শূন্যস্থানে পড়তে একটা নাউন দেওয়াই থাকবে, তাহলে শূন্যস্থানে আরেকটা নাউন বসাইলে তো দুইটা নাউন একসাথে বুঝতেছে, তখন শেষেরটাকে নাউন, আগেরটাকে আমরা কি বলবো নাউন এজেক্টিভ বলবো। ক্লিয়ার? তাহলে মাউন্টেন ইয়ার, মাউন্টেনও নাউন, ইয়ারও নাউন। এখানে মাউন্টেনকে আমরা বলবো নাউন এজেক্টিভ, ইয়ারটাকে আমরা বলবো কি নাউন। তাহলে আই বলতে এখানে কে লেখিকা, বারবার বলতেছি আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, মাউন্টেন ইয়ার আমি পর্বতের বায়ু চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? টু ব্লো আউট, টু ব্লো আউট, ব্লো আউট মানে কি তাড়িত করা, টু ব্লো আউট মানে কি তাড়িত করতে, বিতাড়িত করতে, রিমুভ করতে। দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়ার প্রাদুর্ভাবকে বিতাড়িত করতেই আমি পর্বতের বায়ু চেয়েছিলাম। ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক্স, ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অনেক দিন ধরে চলে আসতেছে, সেই ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা বিতাড়িত করার জন্যই আমি পর্বতের বায়ু চেয়েছিলাম। মানে বলতে চাচ্ছে আমি ম্যালেরিয়ার প্রাদুর্ভাবকে বিতাড়িত করার জন্যই পর্বতের বায়ু চেয়েছিলাম। আর এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে অনেক দিন ধরে কি চলে আসতেছে। তাহলে এই যে দেখো ফ্রম, ফ্রম মানে কি থেকে, টু লং এ টাইম অনেক দিন থেকে চলে আসতেছে। কোথায়? ইন দ্য সাবট্রপিক্স গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কিংবা ক্রান্তীয় অঞ্চলে। তাহলে দ্য সাবট্রপিক্স মানে কি জানো? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল কিংবা ক্রান্তীয় অঞ্চল। আর এ বোঝানোর জন্য আমরা কি দিলাম? ইন দিলাম। তাহলে দেখো কত সুন্দর করে আমাদের প্রেপোজিশনগুলো ক্লিয়ার হচ্ছে। ইন দ্য সাবট্রপিক্স মানে কি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার এইভাবে পড়াইলে তো পেসেজ শেষ করতে অনেক সময় লাগবে। সময় লাগুক, এখানে তোমার কেউ দৌড়াচ্ছে না। যদি পেসেজ পড়ে এমনভাবে পড়বা যাতে করে প্রেপোজিশন, যাতে করে মডিফায়ার, যাতে প্রোনাউন রেফারেন্স, যাতে করে তোমার হচ্ছে রাইট ফর্ম ভার্ব, যাতে করে সিনোনিম অ্যান্টোনিম, যাতে করে পেসেজের সামারি, ফ্লো চার্ট, কোয়েশ্চেন অ্যান্সার, মাল্টিপল চয়েস সব কভার হয়। পড়ার সময় সব কিছু মাথায় রেখে পড়বা, যেন তেনভাবে পড়লে হবে না। ইংরেজি পড়ার মতো পড়লে অবভিয়াসলি 90+ তোলা সম্ভব যদি এভাবে পড়তে পারো। ওকে, তাহলে ব্লো আউট মানে কি তার বিতাড়িত করা, তাড়িত করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্লো আউট। আই ওয়ান্টেড মাউন্টেন ইয়ার আমি পর্বতের বায়ু চেয়েছিলাম। টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ম্যালেরিয়ার প্রাদুর্ভাবকে বিতাড়িত করতে। ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অনেক দিন থেকে চলে আসতেছে। আই ওয়াজ হোম সিক টু আমি আবার গৃহকাতুর হয়ে পড়ছিলাম। তাহলে হোম সিক মানে কি জানো? গৃহকাতুর হওয়া পড়া। যেমন তুমি বলতে নোস্টালজিক, কি বলবা? নোস্টালজিক। নোস্টালজিক মানে কি গৃহকাতুর হয়ে পড়া, মানে হচ্ছে ঘরের জন্য মন পুরা আর কি। আই ওয়াজ হোম সিক টু
আমি আবার গৃহকাতুর হয়ে পড়ছিলাম, ইমোশনাল হয়ে পড়ছিলাম। তাহলে তুমি নস্টালজিক বলতে পারো, হোম সিক বলতে পারো, ইমোশনাল বলতে পারো। আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, আমি কিসের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম? প্রশ্ন করবা, উত্তর নিবা। কিসের জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম? অক্টোবর মাসের ম্যাফল গাছের যে জ্বালানি রয়েছে সেই জ্বালানিগুলো পাওয়ার জন্য আমার মনটা কেমন জানি আনচান আনচান করতেছিল, মানে এটার জন্য আমি ইমোশনাল হয়ে পড়তেছিলাম। তাহলে কিসের জন্য? অক্টোবর মাসের ম্যাফল গাছের যে জ্বালানি, ফ্লেমিং মানে কি জ্বালানি, কিংবা লাল পাতা বলতে পারো, লাল পাতা কিংবা কি জ্বালানি বলতে পারো। এটা হচ্ছে বার্মেলিয়ন, বার্মেলিয়ন মানে কি লাল। রেডিশ, রেডিশ মানে কি লাল। ক্রিমজন, ক্রিমজন মানে কি লাল। ক্রিমজন ওয়ার্ডটাও বলতে পারবো, ক্রিমজন, ক্রিমজন মানে কি লাল। ভোকাবুলারি ক্লিয়ার করবা। রেডিশ, বার্মেলিয়ন, ক্রিমজন মানে কি লাল। ওকে। আই ওয়াজ হোম সিক টু, আমি অনেকটা গৃহকাতুর হয়ে পড়েছিলাম। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাফলস ইন অক্টোবর, অক্টোবর মাসে ম্যাফলের যে জ্বালানি রয়েছে সেই জ্বালানির জন্য আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়ছিলাম। তাহলে কিসের জন্য? ফর দ্য ফ্লেমিং অফ ম্যাফল, ম্যাফলের জ্বালানির জন্য। জন্য বুঝালে প্রেপোজিশন ফর, যেখানে জন্য বুঝাবে ফর। তারপর র এর বুঝালে অফ। দেখো ম্যাফল এর, তাহলে অফ হয়েছে। অফ ম্যাফলস মানে কি ফ্লেমিং, ফ্লেমিং মানে কি জ্বালানি, তাহলে ম্যাফলের জ্বালানির জন্য। ওকে ফাইন। কখন সেটা? ইন অক্টোবর, অক্টোবর মাসে। অক্টোবর মানে অক্টোবর, ইন অক্টোবর মানে কি অক্টোবর মাসে। অক্টোবর মাসে এ বুঝালে ইন ব্যবহার করতে হবে, বুঝবা। অক্টোবর মাসে ম্যাফলের জ্বালানির জন্য আমার প্রাণ ইমোশনাল হয়ে পড়েছিল। অ্যান্ড এবং আর কিসের জন্য? ফর কর্ন শক্স, ভুট্টার আটির জন্য। কর্ন মানে কি ভুট্টা, আর শক্স মানে কি আটি। তাহলে ভুট্টার আটির জন্য আমার প্রাণটা ইমোশনাল হয়েছিল। অ্যান্ড ফার্মকিন্স, ফার্মকিন্স মানে কি মিষ্টি কুমড়া। তাহলে কর্ন শক্স মানে কি ভুট্টার আটি, আর ফার্মকিন্স মানে কি মিষ্টি কুমড়া। তাহলে অ্যান্ড এবং ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ, কালো আখরুট বৃক্ষের জন্য আমার প্রাণটা অনেকটা চাচ্ছিল। তাহলে তিনি কয়টা জিনিসের জন্য ইমোশনাল হয়ে পড়েছিল সেগুলো তোমাদের ফ্লো চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বলতে পারে আমাদের লেখিকা কোন কোন জিনিসের জন্য ইমোশনাল হয়ে পড়েছিল, হোম সিক হয়ে পড়েছিল, তখন তুমি খুব সুন্দর করে উত্তর দিবা। এই যে এক নাম্বার হচ্ছে অক্টোবর মাসে ম্যাফলের জ্বালানির জন্য, দুই নাম্বার হচ্ছে ভুট্টার আটির জন্য, মিষ্টি কুমড়ার জন্য, ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ এবং হচ্ছে কি কালো আখরুট বৃক্ষের জন্য। তারপর যদি আরও বৈশিষ্ট্য দিতে হয় এইগুলো চার ইনফরমেশন, তখন বলবে কি একটা সুন্দর নিরিবিলি পরিবেশের জন্য, তারপর একটা আলাদা পরিবেশের জন্য তিনি কি খুব করে চাচ্ছিলেন, এটা বলতেই পারো। ওকে। আই ফাউন্ড দ্যাম অল লিভিং, আমি এই সব কিছু পেয়েছিলাম। যে জিনিসগুলোর জন্য তিনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন এই সব কিছু তিনি পেয়েছিলেন। আই ফাউন্ড দ্যাম অল লিভিং, আমি সব কিছু পেয়েছিলাম। ইন আ কেবিন, একটা কেবিনে। এ বুঝাচ্ছে বিদায় কি হয়েছে, দেখো ইন হয়েছে। আই ফাউন্ড দ্যাম অল লিভিং, আমি সব কিছু পেয়েছিলাম ইন আ কেবিন, একটা কেবিনে। দ্যাট, যে কেবিনটা, বিলং টু দ্য অরফানেজ, যে কেবিনটা হচ্ছে এতিমখানার মালিকানাধীন। তাহলে বিলং টু মানে কি মালিকানায় থাকা, বিলং টু মানে কি মালিকানায় থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। বিলং টু, বিলং টু মানে কি মালিকানায় থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। যেমন দিস হাউস বিলংস টু মি, এই বাড়িটি আমার। দিস হাউস বিলংস টু মাই ফাদার, এই বাড়িটা আমার বাবার। ওকে। তাহলে আই ফাউন্ড দ্যাম অল লিভিং, আমি সব পেয়েছিলাম ইন আ কেবিন, একটা কেবিনে পেয়েছিলাম। দ্যাট বিলং টু দ্য অরফানেজ, যেটা এই এতিমখানার মালিকানাধীন ছিল। তাহলে বিলং টু মানে কি মালিকানায় থাকা, আর এখানে এতিমখানাটা আমাদের কাছে নির্দিষ্ট হয়ে গেছে, দ্যাটস আমরা দা ব্যবহার করতেছি। কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেল দি ব্যবহার করতে হয়, মনে রাখবা। আচ্ছা। হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, এই কেবিনটার অবস্থান কোথায়? তোমাকে প্রশ্ন করতে পারে এতিমখানাটা কোথায় অবস্থিত ছিল, তখন তুমি বলবে কি দ্য কেবিন ওয়াজ সিচুয়েটেড হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। এতিমখানাটা হচ্ছে কেবিনটা হচ্ছে এতিমখানা ফার্মের প্রায় অর্ধ কিলোমিটার দূরে অবস্থিত। কেবিনটা কোথায় অবস্থিত? তখন তুই বলবে কি দ্য কেবিন ওয়াজ সিচুয়েটেড
হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, অর্থাৎ এতিমখানা ফার্মের থেকে প্রায় অর্ধ কিলোমিটার, অর্ধ মাইল দূরে অবস্থিত। হাফ এ মাইল মানে কি অর্ধ মাইল, বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, এতিমখানার ফার্মের প্রায় অর্ধ কিলোমিটার দূরে অবস্থিত। ক্লিয়ার? শেষ। When I took the cabin, দেখো এখানে টেক হয় না, টুক হয়েছে, যেহেতু এটা অতীতকালের একটা পেসেজ, দ্যাটস কি হচ্ছে টুক। When I took the cabin, যখন আমি কেবিনটা ভাড়া নিয়েছিলাম, এখানে টুক মানে কি রেন্ট, যখন আমি কেবিনটা ভাড়া নিয়েছিলাম, I asked for a boy or man to come, আমি একটা ছেলেকে অথবা একটা পুরুষ মানুষকে আসতে বলেছিলাম, and chop wood for the fireplace, আমার ফায়ার প্লেস তথা অগ্নিকুণ্ডি কিংবা অগ্নিচুল্লি যেটা আছে, মানে চুলা যেটা আছে রান্না বান্না করার জন্য কিছু কাঠ কেটে দিতে বলেছিলাম। মানে আমি যখন এই কেবিনটা ভাড়া নিয়েছিলাম তখন একটা ছেলেকে অথবা একটা পুরুষ মানুষকে আসতে বলেছিলাম এবং আমার জন্য, আমার রান্না বান্না করার জন্য কিছু কাঠ কেটে দিতে বলেছিলাম। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে দেখো, আই আস্ক ফর আ বয় অর আ ম্যান টু কাম, মানে কি একটা ছেলেকে অথবা একটা পুরুষকে আমি আসতে বলেছিলাম। ম্যান মানে পুরুষ, বয় মানে কি ছেলে। তাহলে বয় হচ্ছে কমন নাউন, ম্যান হচ্ছে কি কমন নাউন, তবে জেরি হচ্ছে প্রপার নাউন, মনে রাখবা। চপ মানে কি জানো, কাট কাটা, যেগুলো এভাবে কাটে সেটাকে বলে চপ, যেগুলো এভাবে কাটে সেটাকে বলে কি কাট, এই যে কাট, ঠিক আছে। আর এভাবে কাটলে সেটা বলি চপ। তোমরা মেয়েরা যারা আসো, তোমরা রমজান মাসে কি করো, তোমরা অনেকগুলো সালাদ বানাও, তাহলে এই যে চপবুট, চপবুট এভাবে আমরা শসা কাটি, তাই না, সেজন্য কি চপিং বুট কিংবা চপবুট বলে। এভাবে কাটলে চপ, এভাবে কাটলে কাট। ক্লিয়ার? ওকে। উড মানে কি কাঠ, উডের একটা সিনোনিম তুমি চাইলে বলতে পারো হচ্ছে কি উড মানে কাঠ, তুমি চাইলে বলতে পারো যে টিম্বার। টিম্বার ওয়ার্ডটা অনেকবার পরীক্ষা আসে, টিম্বার, টিম্বার শব্দের অর্থ কি কাঠ। ওকে ফাইন। ফর দ্য ফায়ার প্লেস, অগ্নিকুণ্ডির জন্য, জন্য বুঝালে কি হবে, ফর হবে। এভাবে প্রেপোজিশন বুঝে বুঝে করো। ক্লিয়ার? একেবারে ইংরেজি পানি পানি হয়ে যাবে গা। এরপর আসো, আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, আমার টাইপরাইটার ওইখান থেকে উঠে আমি একটু উপরের দিকে করে তাকালাম। তাহলে লুকড আপ মানে কি উপরের দিকে করে তাকানো, কোত্থেকে, মাই টাইপরাইটার। মানে হচ্ছে আমাদের লেখিকা টাইপরাইটারকে সঙ্গে নিয়ে কিছু একটা লেখালেখি করতেছিলেন, তখন সে কি করছিল, ওই টাইপরাইটার এখান থেকে উঠে একটু এভাবে করে তাকাচ্ছিল। আই লুকড, আমি তাকিয়েছিলাম, আপ উপরের দিকে, ফ্রম মাই টাইপরাইটার, আমার টাইপরাইটার ওইখান থেকে উঠে আমি সামনের দিকে করে একটু তাকিয়েছিলাম। তাহলে থেকে বুঝলে প্রেপোজিশন ফ্রম। ওয়ান লেট আফটারনুন, কোনো এক শেষ বিকেলবেলা। লেট আফটারনুন মানে কি শেষ বিকেলবেলা। কোনো এক শেষ বিকালে টাইপরাইটারের ওইখান থেকে উঠে আমি সামনের দিকে হয়ে একটু তাকিয়েছিলাম। আ লিটল স্টার্টলেট, আমি কিছুটা অবাক হয়েছিলাম। তাহলে স্টার্টলেট মানে কি অবাক হওয়া। অ্যামেজড, অ্যামেজড মানে কি অবাক হওয়া। অ্যামেজড, অ্যামেজড মানে অবাক হওয়া। তুমি চলবে অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড মানে অবাক হওয়া, অ্যাস্টনিশড। তারপর তুমি বলে সারপ্রাইজড, সারপ্রাইজড মানে অবাক হওয়া। মার্বেলড, এটারও তো অবাক হওয়া। তবে সব কিছুর সাথে প্রেপোজিশন কি যাবে জানো, অ্যাট। অবাক হওয়া বোঝালে প্রেপোজিশন অ্যাট হবে। স্টার্টলেট অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, সারপ্রাইজড অ্যাট হবে। ওকে। অ্যা বয় স্টোড, একটা ছেলে দাঁড়িয়েছিল। তাহলে এখানে যদি স্ট্যান্ড দেয় আমরা কি করবো, স্টোড। কি করব, স্টোড। কেন, এটা অতীতের গল্প, ওই রাইট ফ্রম ভার্ব কেন্দ্রিক বলতেছি। অ্যা বয় স্টোড, একটা ছেলে দাঁড়িয়েছিল। অ্যাট দ্য ডোর, কোন একটা নির্দিষ্ট ঠিকানা বুঝালে প্রেপোজিশন ব্যবহার করব কি অ্যাট। বড় ঠিকানা বুঝালে, বড় বড় ঠিকানা বুঝালে আমরা ব্যবহার করব কি ইন। আর মাঝারি বুঝালে আমরা ব্যবহার করব অন। আর যদি একেবারে ফিক্সড, একেবারে ছোট ছোট স্পেসিফিক ঠিকানা বুঝায় তখন আমরা ব্যবহার করব কি অ্যাট। তাহলে যদি অ্যাট দ্য ডোর, দরজার সামনে, ছোট্ট একটা ঠিকানা স্পেসিফিক করে বুঝাইছে, দ্যাটস এ প্রেপোজিশন হবে অ্যাট। অ্যা বয় স্টোড, একটা ছেলে দাঁড়িয়েছিল। অ্যাট দ্য ডোর, দরজার সামনে। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, আমার শিকারী কুকুর। মাই পয়েন্টার ডগ মানে কি আমার শিকারী কুকুর। তাহলে ডগ হচ্ছে কি ছেলে কুকুর, আর বিচ হচ্ছে কি মেয়ে কুকুর। তুমি চাইলে বিচ বলতে পারবা, বিচ, বিচ মানে কি মেয়ে কুকুর। সরি, এটা হবে না, এটা হবে কি বিচ, এটা বিচ। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, আমার শিকারী কুকুর। মাই কম্পানিয়ন, আমার হচ্ছে কি সঙ্গী। ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশেই বসেছিল। মানে আমার শিকারী কুকুরটা তার পাশেই বসেছিল। অ্যান্ড হ্যাড নট বার্কড, সেদিন সে গেউ গে করেনি।
টু ওয়ার্ন মি, আমাকে সতর্ক করার জন্য সেদিন সে কোনো রকমের গেউ গে করেনি। তাহলে বার্ক মানে কি করা, গেউ গে করা। কুকুরের ডাককে আমরা বল কি, বার্ক। ওয়ার্ন মানে কি করা, সতর্ক করা, অ্যালার্ট। কি বলতো, অ্যালার্ট। তাহলে কি বলছে দেখো তো, এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা ছেলে দরজার সামনে দাঁড়িয়েছিল। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, আমার শিকারী কুকুর। মাই কম্পানিয়ন, আমার হচ্ছে সঙ্গী। কম্পানিয়ন মানে কি বলতো, সঙ্গী। কম্পানিয়ন মানে কি, সঙ্গী, মনে রাখবা। আচ্ছা, মাই কম্পানিয়ন, আমার সঙ্গী, আমার ফ্রেন্ড, ফ্রেন্ড বলতে পারো। ওয়াজ অ্যাট হিজ সাইড, ওই ছেলেটার পাশেই ছিল। অ্যান্ড হ্যাড নট বার্কড, সেদিন সে ঘেউ ঘেউ করেনি। টু ওয়ার্ন মি, আমাকে সতর্ক করার জন্য। টু এর পরে বাড়বে কোন ফর্ম, বেস ফর্ম, মনে রাখবা। এই টেকনিকটা হচ্ছে টিবি, এটা রাইট ফর্ম বাড়বে, কাজে লাগবে। সমস্ত প্রকার টু এর পরে বাড়বে কোন ফর্ম, বেস ফর্ম। তবে এমন কিছু টু আছে যেগুলোর পর বার প্লাস আইএনজি হয়। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েট টু, কনফেস টু, অবজেক্ট টু, এডিক্টেড টু, অ্যাকাস্টাম টু, এগুলোর পরে বার প্লাস কি হয়, আইএনজি হয়, মনে রাখবা। দা বয়, এখানে দেখো অ্যাবয়, এই যে অনির্দিষ্ট যখন থাকবে তখন অ্যাবয়, আর যখন নির্দিষ্ট হবে তখন কি, দা বয়। আর্টিকেলের ক্লাস ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলবা। দা বয় ওয়াজ প্রবাবলি 12 years old, বালকটার বয়স সম্ভবত 12 বছর ছিল। তাহলে দেখো বালকটা এখন নির্দিষ্ট হয়ে গেছে। দা বয় ওয়াজ প্রবাবলি, প্রবাবলি মানে কি সম্ভবত, বালকটির বয়স সম্ভবত 12 বছর ছিল। বাট আন্ডারসাইজড, আন্ডারসাইজ মানে বুঝছো, একটু খাটো ছিল আর কি। একটা ছেলের বয়স অনুসারে যতটুকু লম্বা হওয়া দরকার তার চাইতে একটু কি ছোট ছিল, তার চাইতে একটু কি খাটো ছিল। আন্ডারসাইজ মানে কি খাটো। হি, এখানে হি বলতে কি জানো, জেরি। যদিও জেরির নামটা এখনো বলা হয়নি, তোমরা ধরে নাও এটা জেরি। হি ওর, উই আর মানে পরিধান করা, ওর মানে পরিধান করেছিল, এটা অতীতের গল্প, রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে। উই আর থাকলে আমরা করবো কি, ওর। হি ওর, সে পরিধান করেছিল। ওভারঅলস, ওভারঅলস মানে কি ডিলে ডালা একটা পায়জামা পরিধান করেছিল। ওভারঅলস মানে ডিলে ডালা পায়জামা। অ্যান্ড আ টর্ন শার্ট, একটা ছেঁড়া শার্ট পরেছিল। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, সে একেবারে খালি পায়ে ছিল। তাহলে তোমাকে যদি বলে জেরির বৈশিষ্ট্য কী ছিল সেদিন, তখন তুমি বলতে পারবে সে একটু খাটো ছিল, সে ডিলে ডালা জামা পরিধান করেছিল, সে একটা ছেঁড়া শার্ট পরেছিল, সে খালি পায়ে ছিল। তাহলে দেখো এগুলো কিন্তু প্রতিটা এক একটা প্রশ্নের উত্তর, এভাবে না পড়লে কখনো পারবা না, একটু ডিটেলসই পড়তে হবে। বেয়ার ফুটেড মানে কি খালি পায়ে। হি সেড, এই যে প্রিয় শিক্ষার্থী একদম 100% বলি, এটা ন্যারেশনের জন্য ইম্পর্টেন্ট, এটা ন্যারেশনের জন্য ইম্পর্টেন্ট। এখানে কে কাকে কথা বলছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। চট্টগ্রাম বোর্ডে এটা অনেকবার আসে, অনেক স্টুডেন্ট পারে না, একটু বোঝার চেষ্টা করবা। এই পার্টটা ন্যারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। হি সেড, এখানে হি মানে মনে রাখবা জেরি। জেরি বলতেছে, মানে জেরি ওইখানে এসে বলতেছে আমাদের লেখিকাকে, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু কাঠ কেটে দিতে পারবো। ইউ, বাট ইউ আর এ স্মল, তুমি, তুমি তো খুবই ছোট, আমাদের লেখিকা বলতেছে। সাইজ ডোন্ট ম্যাটার, সাইজ কোনো ব্যাপার না। চপিং উড, কাটাটাই হচ্ছে ব্যাপার। হি সেড, এই হিটা হচ্ছে জেরি। সাম অফ দ্য বিগ বয়েস, কিছু কিছু বড় বাচ্চারা আছে, বড় বড় ছেলে আছে, ডোন্ট চপ গুড, তারা ভালো কাঠ কাটে না। তাহলে এই কথাটাও হচ্ছে আমাদের কি জেরি বলেছেন। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম, আমি দীর্ঘদিন ধরে এই এতিমখানায় কাঠ কেটে আসতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমান কাল অবধি চললে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ও বলতেছে আমি দীর্ঘদিন ধরে এই এতিমখানায় কাঠ কেটে আসতেছি। তাহলে এই পুরো কথা সবটা হচ্ছে কার, এখান থেকে এখানে আমাদের জেরির কথা। ভেরি ওয়েল, ঠিক আছে। দেয়ার ইজ দ্য এক্স, এই নাও তোমার কোডাল। কোডাল মানে কি ওই যে যেটা দিয়ে কাট কাটে। গো হেড, সামনের দিকে যাও। এই যে এটা একটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। গো হেড, সামনের দিকে যাও। অ্যান্ড সি, দেখো। হোয়াট ইউ ক্যান ডু, দেখো তুমি কি করতে পারো। একটু মানে তার প্রতি বিশ্বাস না রেখে বললো আর কি, কেমন জানি মনে হচ্ছে কি এই ছোটো ছেলে কী বা করতে পারবে। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, তাকে সেটা বলে আমি আমার কাজে চলে গিয়েছিলাম। ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে আমি আবার কি কাজে চলে গেলাম। এই পুরোটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই সাবজেক্ট একটাই ফাইনিট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনিট। যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর একটা ভার্ব থাকলে সেটা হবে নন ফাইনিট ভার্ব। ওকে, এরপর আসো কি বলছে একটু দেখো তো ভাইয়া।
হি বিগান টু চপ, সে কাট কাটা শুরু করলো। বিগান, তাহলে বিগান এটা আসছে কোথা থেকে? স্টার্ট থেকে। তাহলে স্টার্ট মানে শুরু করা, বিগেইন মানে শুরু করা, লঞ্চ, লঞ্চ মানে শুরু করা, কমেন্স মানে শুরু করা, কমেন্স, কমেন্স মানে শুরু করা, ইনিশিয়েট, কি বলতো? ইনিশিয়েট মানে কি করা? শুরু করা। হি বিগান, কেন বিগান হয়েছে? এটা অতীতকালের গল্প। যদি এখানে বিগেন দেওয়া থাকে আমরা বিগান করব রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে। হি বিগান টু চপ, আর বিগানের পরে ইনফিনিটিভ হয়। হি বিগান টু চপ, সে কাট কাটা শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদিমিক, ব্লোজ মানে বুঝছো? কাট কাটার যে আঘাত, কাট কাটার যে কুফ মারতেছে বেবে, কুফের আঘাতগুলো। দ্য ব্লোজ ওয়ার রিদিমিক, কাট কাটার আঘাতগুলো খুবই ছন্দময় ছিল। এর রিদিমিক মানে কি? ছন্দময়। তুমি চাইলে বলতে পারো মেলোডিয়াস, কি বলবো? মেলোডিয়াস, মেলোডিয়াস মানে কি? ছন্দময়। অথবা ট্যাক্সার, ট্যাক্সার মানেও কি? ছন্দময়। অ্যান্ড স্টিডি, এবং খুবই চমৎকার ছিল এবং কি স্থির ছিল, সুন্দর করে করে পড়তেছিল কুফগুলো। অ্যান্ড শর্টলি, কিছুক্ষণের জন্য, আই হ্যাড ফরগটেন হিম, আমি তার কথা ভুলে গিয়েছিলাম। এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস বি3। The sound no more of an interruption than a consistent rain, তার কাট কাটার শব্দগুলো আমার কাছে ক্রমাগত বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো কিছুই মনে হয়নি। মানে অনেক সময় হয় না, কাট কাটার শব্দগুলো খুবই বাজে লাগে, খুবই অনেক সময় অনেকের কি খারাপ লাগে, কিন্তু এখানে বলা হচ্ছে তার কাট কাটার শব্দটা আমার কাছে ক্রমাগত বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো কিছুই মনে হয় নাই। মানে খুবই চমৎকার উপায়ে সে কী করছিল? কাট কাটতেছিল। I had forgotten him, আমি তার কথা ভুলে গিয়েছিলাম। The sound no more of an interruption than a consistent rain, ক্রমাগত বৃষ্টি ছাড়া, ক্রমাগত বৃষ্টির শব্দ ছাড়া আমার কাছে এটা কোনো রকমের অন্য কিছু মনে হয় নাই। আমার কাছে এটা কখনো আমাকে আমার ঘুমে কিংবা আমার কাজে তোমার কি ব্যাঘাত ঘটাইতে পারেনি। ইন্টারাপশন মানে কি? ব্যাঘাত ঘটানো। I suppose, আমার মনে হলো, an hour and a half, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। an hour, hour, আ সাউন্ডের জন্য কি হয়েছে? অ্যান হয়েছে। এটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ডের ক্ষেত্রে অ্যান হয়, আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে হয়। যে দেখো, হা এ হয়েছে, অ্যান হয়েছে। আই সাপোজ, আমার মনে হলো, an hour and a half, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। ফার্স্ট মানে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। and I heard, হিয়ার মানে শোনা, হার্ট মানে কি? শুনেছিলাম। আই হার্ট, আমি শুনেছিলাম। দ্য বয়েজ স্টেপস, ছেলেটার পায়ের আওয়াজ শুনেছিলাম। অন দ্য কেবিন স্টোভ, মানে কেবিন স্টোভের দিকে সে আসতেছে, এরকম তার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। দ্য বয় সেড, প্রথমে অ্যাবয়, এখন কিন্তু বারবার দ্য বয়, কেন? এটা আমাদের কাছে নির্দিষ্ট। দ্য বয় সেড, বালকটি বলল। আই হ্যাভ টু, হ্যাভ টু হচ্ছে মডাল অক্সিলারি, হ্যাভ টুর পর বারবার কোন ফর্ম? বেস ফর্ম। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। টু সাফার নাও, আমাকে এখন রাতের খাবারের জন্য যেতে হবে। সাফার মানে কি? এখানে রাতের খাবারকে বোঝানো হচ্ছে। হি সেড, সে বলল, সে বলতেছে আমাকে এখন রাতের খাবারের জন্য যেতে হবে। সে আরেকটা কথা বলল, আই ক্যান কাম, আমি আসতে পারবো। কেন হচ্ছে মডেল, মডেল ফর বারবে বেস ফর্ম। আই কাম এগেইন, আমি আবার আসতে পারবো। এগেইন ওয়ার্ডটা অ্যাডভার্ব, এগেইনস্ট ওয়ার্ডটা প্রেপোজিশন। এগেইন অ্যাডভার্ব, এগেইনস্ট প্রেপোজিশন। আই ক্যান কাম এগেইন, আমি আবার আসতে পারবো। টুমোরো, আগামীকালকে। তাহলে দেখো টুমোর বানানটা দেখো, কারেক্ট স্পেলিং রূপে ইম্পর্টেন্ট। TOMO RROW, টুমোরো। এখানে এম অনেকে দুইটা মনে করে, কিন্তু এম হচ্ছে একটা, এটা মনে রাখবা। আই সেড, আমি বললাম। আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি আজকে যা কাজ করেছো সেই কাজের টাকাটা আমি তোমাকে আজকে দিয়ে দিব। আই উইল পে ইউ, আমি তোমাকে পরিশোধ করে দিব। পে মানে কি? পরিশোধ করা। আই উইল পে ইউ, আমি তোমাকে পরিশোধ করে দিব। নাও, এখন। ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি আজকে যা করেছো সেই কাজের জন্য। জন্য বুঝালে কি? ফর। থিঙ্কিং, আমি ভাবতেছিলাম, মানে লেখিকা ভাবতেছিল। আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, আমার কি এর চাইতে বয়স্ক কোনো ছেলে নিয়োগ দেওয়ার দরকার আছে কিনা সেটা আমি একটু ভাবতেছিলাম। তাহলে ইনসিস্ট অন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইনসিস্ট অন মানে জোর দেওয়া, মানে সে বলতেছে তুমি আজকে যে কাজটা করেছো সেই কাজের টাকাটা আমি তোমাকে পরিশোধ করে দিব, কিন্তু সে মনে মনে ভাবতেছে আমার কি এই ছেলেটার চাইতে আরও বয়স্ক কোনো ছেলে জোর দেওয়ার দরকার আছে কিনা। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা একসাথে আবার কোথায় চলে গেলাম? কেবিনে ফিরে গেলাম। অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড, সলিড মানে কি? নিরেট, একেবারে খাঁটি খাঁটি। অ্যান অ্যাস্টনিশিং
সাউন্ডটা বাউল, দ্যাটস কি অ্যান হয়েছে। অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, প্রায় আশ্চর্যিত হওয়ার মতো অনেকগুলো কাঠ কেটে ফেলা হয়েছে, মানে সে কেটে ফেলেছে আর কি। অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ মানে বুঝছো আশ্চর্যিত হওয়ার মতো, সলিড উড মানে কি নিরেট কাঠ, হ্যাড বিন কাট মানে কি কেটে ফেলা হয়েছে, এটা ফেসিভ ভয়েস। বাট কিন্তু ইউ হ্যাভ ডান তুমি করেছো, অ্যাজ মাচ এজ আ ম্যান একজন পুরুষ যেভাবে কাজ করে তুমি তো সেভাবেই কাজ করেছো জেরি। আই সেড এখানে আমাদের লেখিকা বলল, দিস ইজ আ স্প্লেন্ডিড ফাইল, ও মাই গড এটা তো একটা চমৎকার কাঠের স্তূপ। স্প্লেন্ডিড মানে কি চমৎকার, আর ফাইল মানে কি স্তূপ, ফাইল মানে কি স্তূপ, মনে রাখবাম। এরপর আসো কি বলছেন, আই লুকড অ্যাট হিম, লুকড অ্যাট মানে কি জানো তাকানো, লুকড অ্যাট মানে কি তাকানো, আর লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, আর লুক ডাউন আপন মানে হচ্ছে অবজ্ঞা করা, আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার মানে কি করা, দেখাশোনা করা, মনে রাখবা। তাহলে লুক দিয়ে অনেকগুলো প্রেপোজিশন আছে যেগুলো তোমাদের জানা লাগবে। এই যে দেখো লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, আবার যখন বলবে লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তোমরা লিখবা। তারপর যদি বলে হচ্ছে লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আবার যদি বলে লুক ইন, লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হচ্ছে অবজ্ঞা করা, কি করা অবজ্ঞা করা। আবার যদি বলে ভাইয়া লুক ফর, লুক ফর মানে জানো কোচ করা, কি করা কোচ করা। সো তোমরা যারা এই ক্লাসটা করতেছো আমাদের অবভিয়াসলি আমাদের হচ্ছে RMH এর 27 ব্যাচের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে চমৎকার একটা কোর্স চলতেছে। তোমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কোর্সটা কিনে একেবারে এইরকম সুনিপুণভাবে ক্লাসটা করে ফেলো। আই থিঙ্ক তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটাই একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো যদি এইভাবে গুছিয়ে পড়তে চাও অবশ্যই আমাদের RMH এর এই কোর্সটা কিনে ফেলো। আর যারা অফলাইনে আসো তারা অবশ্যই কি চট্টগ্রামের চকবাজারের কেবি প্লাজার 5ম তলায় চলে আসো। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একেবারে গুছানো প্রস্তুতি এখানে পাবা তোমরা কেবি প্লাজার 5ম তলায়, ঠিক আছে? ওকে ফাইন, আসো। আই লুকড অ্যাট হিম আমি তার দিকে তাকিয়েছিলাম। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে কি প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট কি বলবা ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে। ইনডিড মানে প্রকৃতপক্ষে। আই লুকড অ্যাট হিম আমি তার দিকে তাকিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবারের মতো। ফর দ্য ফার্স্ট টাইম এটা একটা ফ্রেজ। ফর দ্য ফার্স্ট টাইম মানে কি প্রথমবারের মতো, এই প্রথমবারের মতো আমি তার দিকে তাকিয়েছিলাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ কর্ন শকস, এখন তার চুলের বর্ণনা দিচ্ছে। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ কর্ন শকস, তার চুলের রং ছিল একেবারে ভুট্টার আটির মতো। তাহলে কর্ন শকস মানে কি ভুট্টার আটি। হিজ হেয়ার তার চুল, হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শকস, তার চুলের রং ছিল কি একেবারে ভুট্টার আটির মতো। অ্যান্ড হিজ আইস তার চোখগুলো ছিল ভেরি ডিরেক্ট একেবারে দ্ব্যর্থহীন, তার চোখগুলি ছিল একেবারে দ্ব্যর্থহীন একেবারে স্পষ্ট। ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই হোয়েন রেইন ইজ পেন্ডিং গ্রে, যখন পর্বতের আকাশে যখন বৃষ্টি থেমে যায় তখন যে ধূসর একটা রং ধারণ করে সেরকম তার চোখগুলো ছিল। তাহলে তার চোখগুলি কিরকম ছিল? ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই হোয়েন রেইন ইজ পেন্ডিং গ্রে, অর্থাৎ যখন পর্বতের আকাশে যখন বৃষ্টি থেমে যায় তখন আকাশ যেরকম ধূসর একেবারে রঙিন আবরণ ধারণ করে ঠিক সেরকম তার চোখগুলো ছিল। উইথ আ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকালাস ব্লু, আবার অলৌকিক নীলের ছায়া তার চোখে ছিল। অলৌকিক নীলের ছায়া ছিল তার চোখে। শ্যাডো মানে কি ছায়া, মিরাকালাস মানে কি অলৌকিক, আর ব্লু মানে কি নীল, অর্থাৎ অলৌকিক নীলের ছায়া তার চোখের মধ্যে ছিল। তাহলে তার চোখগুলি কিরকম ছিল, তার চুলগুলি কিরকম ছিল সেটা সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। আই গ্যাভ হিম আ কোয়ার্টার, আমি তাকে এক সিকি দিয়েছিলাম। কোয়ার্টার মানে 4/1, মানে তাকে আমি 25 পয়সার একটা ডলার দিয়েছিলাম, এরকম বোঝানো হচ্ছে। এখানে গ্যাপ কেন হয়েছে? অতীতকালের জন্য। ইউ মে কাম টুমোরো আফটারনুন, তুমি আবার আগামীকালকে আসতে পারো। আই সেড, এখানে আই বলতে কে জানো? আমাদের লেখিকা অথরেস। ইউ মে কাম টুমোরো আফটারনুন, তুমি চাইলে আবার আগামীকাল আসতে পারো। আই সেড, আমি বললাম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, মনে রাখবা। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল জেরি। অ্যান্ড অ্যাট দ্য কয়েন, এবং কয়েনের দিকে তাকিয়েছিল। অ্যান্ড সিমড, সিমড মানে মনে হয়েছিল,
টু ওয়ান্ট টু স্পিক, মনে হয়েছিল সে আমাকে কিছু একটা বলবে, বাট কুড নট, কিন্তু সে বলতে পারেনি। অ্যান্ড টার্নড অ্যাওয়ে, সে আবার ফিরে গিয়েছিল। তাহলে এই ছিল আমাদের জেরির গল্পের প্রথম পার্টটা। এই যে তোমরা জানবা মাদার ইন ম্যানভিল, এই প্যাসেজটা বিশাল বড় একটা প্যাসেজ। সো এই প্যাসেজটাকে আমরা ধাপে ধাপে পার্ট বাই পার্ট আমরা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে দিতে থাকবো ইনশাল্লাহ। তোমরা এখান থেকে ক্লাসগুলো করে ফেলবা। আর যদি ভালো লেগে থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে কোর্সের লিঙ্ক আছে, তোমরা অবশ্যই লিঙ্কে গিয়ে ভর্তি হয়ে যাবা। তবে এই প্যাসেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বারবার করে বলতেছি, ওকে? এই প্যাসেজটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই তোমরা মনে রাখবা, ঠিক আছে? সো এই প্যাসেজের বাকি পার্টগুলো আসতে থাকবে, তবে এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, দ্যাটস আমরা এই পার্টটা প্রথমে আলোচনা করলাম। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।